বিস্ময় আর ক্রোধ নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। মিস্টার হুন বললেন, প্লিজ মিস্টার বি অ্যান্ড মিস ওয়াইন হ্যাভ এ সিট। আমরা চুপচাপ বসে পড়লাম। মিস্টার হুন নিজের স্টাইলে বলেই চলেছে, ডিটেকটিভ ভি, সেদিনের ছোকরা। কি পছন্দ হলো তো চমকটা? আমাকে এভাবে দেখবে এক্সপেক্ট করনি তো? আমি যে জেলের বাইরে এভাবে দিব্যি আরামায়েশে থাকতে পারছি তার একমাত্র কারণ কি জানেন ডিটেকটিভ ওয়াইন? আমি কোনো কথাই বলতে পারছিলাম না। জানি জানি ভয় পেয়েছেন, আমি বলি ব্যাপারটা। তার কারণ হলেন আপনি মিস। খুবই ভালো লাগছে আপনাকে পৃথিবীতে বেঁচে থাকতে দেখে। নাইস টু সি ইউ। এসব কথা এখন থাক, পরে এক সময় জমিয়ে আলোচনা করা হবে। এখন যে জন্য আপনাদের ডেকেছি সেটা বলি। দেখুন, আমরা পুরনো শত্রু, এতদিনের সম্পর্ক আমাদের, সেখানে আপনাকে না ডেকে অন্য কাউকে ডাকবো, এটা আমার মন সায় দিল না। ইউএস থেকে আমার একজন বন্ধু বলতে পারেন, নাম ডেভিড, তিনি কোরিয়াতে আসছেন। কি করতে আসছেন এটা না জানতে চাওয়াই আপনার জন্য মঙ্গল। খুব ভালো কিছু করতে আসছে না সেটা জানলেই চলবে। এখন পুলিশের নজর ওর দিকেই রয়েছে। আপনার দায়িত্ব তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে অক্ষত অবস্থায় আমার কাছে নিয়ে আসা। ডিটেকটিভের লোক দেখলে পুলিশ সন্দেহ করবে না। এখন আপনি বলতে পারেন আপনি এতে রাজি নন। আপনি রাজি না হলে আপনার বান্ধবীকে এবার মৃত্যুর কাছে পরাজিত হতেই হবে। কিন্তু তার আগে অনেক কিছুই সইতে হতে পারে। বুঝতেই তো পারছেন, মেয়ে মানুষ, অনেক রকম ভাবে নজর দেওয়া যায়। ভি চোয়াল শক্ত করে বলল, আমি রাজি। আমি জোর দিচ্ছি না মিস্টার, আপনি সময় নিন, সময় নিয়ে আমাকে জানান। হ্যাঁ, কালকের দিনটা সময় নিন। আজ রবিবার, সে আসছে বুধবার সকালে। আজ ভরা পূর্ণিমা, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। আমরা বাড়ি ফিরছি। ভি বাইক চালাচ্ছে, আমি ওর পেছনে। আজ থেকে 3 বছর আগে যখন মিস্টার হুনের গুলিতে আমি আহত হয়ে লুটিয়ে পড়েছিলাম অসহায়ের মতো, ভিয়ের চোখে তখন ভালোবাসা, ভয় আর আক্ষেপ দেখেছিলাম। কিন্তু আজ শুধুই ক্রোধ। সে যাত্রায় আমি কোনো রকমে বেঁচে যাই। আমি সুস্থ হয়ে ওঠার সাথে সাথে ও আমার জন্যেও রিভলভারের ব্যবস্থা করে দেয়। নিজেদের প্রোটেকশন আরও জোরদার করার জন্য আমরা ছুরি, তলোয়ার সব কিছুই চালানো শিখে নিয়েছিলাম। এটা সবারই শেখা দরকার। আমি ডিটেকটিভ বলে শুধু আমি একা শিখব এমন নয়। এই নিষ্ঠুর পৃথিবীতে রাস্তাঘাটে মানুষরূপী হায়নার অভাব নেই। কখন যে ঝাঁপিয়ে পড়ে বলা যায় না। কাউকে বিশ্বাস করা যায় না, কারণ মানুষের মধ্যে এরা যেভাবে মিশে আছে চেনা বড় দুষ্কর। এই যেমন মিস্টার হুন নামের একটা হায়নার সাথে দেখা করে এখন আমরা ফিরছি। আগেরবার যখন তার সাথে দেখা হয়েছিল তখনও ছিল এমনই রাত। তখন প্রচণ্ড তুষারের মাঝে বিধ্বস্ত আমিকে কোলে নিয়ে অসহায়ের মতো বসেছিল ভি। কিন্তু আজ এই রাতে প্রচণ্ড গতিতে ছুটছে ওর বাইক। পরিষ্কার আকাশ থেকে জ্যোৎস্না ধারা ঝরে ঝরে পড়ছে। সে আমাকে সেফভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে চলেছে। পার্পল প্যালেসে ফিরে দেখি সবাই না ঘুমিয়ে বসে আছে। কি ব্যাপার, তোমরা ঘুমাওনি এখনো? ম্যাচ শেষ হয়নি এখনো? ওরা সবাই উত্তেজনা নিয়ে খেলা দেখছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ বুসানের খেলা ছিল। টিভির পর্দায় তাকিয়ে দেখি হবি ওপ্পা
ব্যাট করছে। হাতে মাত্র 2টি বল, রান দরকার 3, দম বন্ধ হয়ে আসার উপক্রম। টিভিতে জেহোপপ্পার মুখে যত না চিন্তা দেখলাম, তার থেকে দ্বিগুণ চিন্তা ঘরে উপস্থিত জেকে, জিমিন, ইয়ুঙ্গিওপ্পা আর জিনওপ্পার মুখে। ভিয়ের যেন ভয়াবহ একটা হার্ট অ্যাটাক এসেছে, তাই সে টিভি পর্দায় চোখ স্থির রেখে বুকে হাত চেপে ওদের পাশে সোফায় বসে পড়ল। প্রথম বল করা হলো। বলটা যে ক্যাপ্টেন জে হোপের ব্যাটে লাগতেই সপাটে একটা চড় খেয়ে বলটা আকাশে উঠতে শুরু করেছে তো করেছেই। অমনি সবাই চিৎকার করে উঠল, ছয় ছয়। সবাই সোফার উপরে উঠে নাচতে লাগলো। ওরা এভাবে নাচতে শুরু করলে ঠিক কী রকম পরিস্থিতি হয় আশা করি সেটা তোমাদের বলে দিতে হবে না। পরদিন সকালে মিস্টার হুনের সেক্রেটারি, আগের দিন যিনি আমাদের ওয়েলকাম করে হুনের কাছে নিয়ে গিয়েছিল, ওনার নাম ফিলিক্স। ফিলিক্সকে ফোন করে জানিয়ে দেয় যে সে এই কাজটা করতে রাজি আছে। ফিলিক্স বলে, স্যার মানছেন না, আপনাকে সামনাসামনি দেখা করতে বলেছেন, সঙ্গে ওয়াইএনও যেন আসে। মিস্টার হুন যে বারবার আমাকে নিশানা করছে তার কারণ উনি আমাকে দিয়ে ভিকে হুমকির মুখে রাখতে চাইছেন, কিন্তু উনি এটা জানেন না যে ভি এইসব কিছুর তোয়াক্কা করে না। ভি যে এই কাজটা করতে রাজি হয়েছে কারণ সে মিস্টার হুনের হুমকিতে ভয় পেয়েছে, ব্যাপারটা সেরকম নয়। আমি বেশ বুঝতে পারছি ওর মাথায় অন্য মতলব চলছে। ডেভিড নামের লোকটি আসলে কে তা আমরা জানি না, তবে সে যে বড় সড়ো ধরনের ক্রিমিনাল হবে এটা পরিষ্কার। আর এমন একটা ক্রিমিনালকে সে হাতের নাগালে পেয়ে ছেড়ে দেবে এটা অসম্ভব। আমিও যে মিস্টার হুনের হুমকিতে ভয়ে আছি তেমন না, আমি জানি বিপদ আসলে আমাকে ঠিক কী করতে হবে। ভি আমাকে বলেছে জীবনটা সিনেমা নয় যে যখন তখন হিরোদের মতো আকাশ থেকে উড়ে এসে সে আমাকে বাঁচাবে। আমার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং সব সময় সতর্ক থাকতে হবে, একজন ডিটেকটিভের মতো। কিছু না হোক পকেটে অন্তত একটা কলম সব সময় রাখা উচিত। নরখাদকদের পৃথিবীতে কাউকেই বিশ্বাস করা যায় না। আমরা আবার সার্টে গ্রুপ কোম্পানিতে উপস্থিত হলাম। ফেলিক্স এসে আমাদের ওয়েলকাম করলো, তবে আজ তিনি আমাদের প্রথমেই উপরে নিয়ে গেলেন না, নিচের তলায় একটি রুমে আমাদের নিয়ে গেলেন। ঘরটাতে বেশ আয়োজন, বোধ হয় মিস্টার হুন আমাদের সাথে একটু বেশি রসিকতা করছেন। ঘরটা তো খুব সুন্দর সাজানো হয়েছে, তার সাথে একটা বোর্ডে লেখা হয়েছে ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিস কিম। এই সব কিছুই আমাদের একেবারেই অসহ্য লাগছিল। এই অবস্থায় মাথা গরম করলে চলবে না, তাই ভি খুব নর্মাল আচরণ করছিল। আমাদের জন্য যেসব খাবারের আয়োজন করা হয়েছিল তা আমরা খেলাম না, যদিও খাবারে কিছুই মেশানো ছিল না, কারণ কেসের প্রথমেই সরাসরি বিষ দেওয়াটা বোকামো, আর মিস্টার হুনের মতো ধূর্ত শেয়াল কখনোই এমন কাজ করবে না। উনি শুধু আমাদের ভয় দেখাতে যাচ্ছেন। তবুও সাবধানতার কারণে আমরা কোনো কিছু স্পর্শ করলাম না। প্রায় 5 ঘন্টা হতে চলল, এখনও মিস্টার হুনের দেখা নেই। ভি বলল, মিস্টার ফেলিক্স, আর এইভাবে কতক্ষণ থাকতে হবে এখানে? প্লিজ মিস্টার, এখানে আমার কোনো হাত নেই, বিশ্বাস করার চেষ্টা করুন। স্যার বলেছে সময় হলে তিনি নিজেই আসবেন দেখা করতে। গত 5 ঘন্টা ধরে মিস্টার ফিলিক্স আমাদের নানান ধরনের কথা বলে দমিয়ে রেখেছে, যাকে বলে এক প্রকার আমাদের বন্দি করে রেখেছে এই ঘরের মধ্যে। মিস্টার হুনের মতলবটা কি, তিনি কি করতে চাইছেনটা কি? তার মতো ফন্দিবাজের কাছে ফন্দির অভাব নেই, না জানি এবার কি ফন্দি এঁটেছেন।
ডেভিড নামের লোকটাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে ওনার কাছে আনার বিষয়টা হয়তো একেবারে একটা টোপ ছাড়া কিছুই নয়। হয়তো ডেভিড নামের কেউই ইউএস থেকে কোরিয়াতে আসছে না, সবই ওনার খেল। আমরা এসেছিলাম সকাল 10টায়, এখন প্রায় 5টা বাজতে চলল। তখনই হঠাৎ ফেলিক্স এসে বললেন, স্যার এসেছেন, উনি এখানে এসেই আপনাদের সাথে কথা বলবেন। আর মাত্র 5 মিনিট অপেক্ষা করুন। আর সরি মিস্টার কিম। কথাটা বলেই এক মুহূর্ত দেরি না করে ফেলিক্স বেরিয়ে গেল। ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের মাথায় আবার দরজাটা খুলে গেল। প্রথমেই মিস্টার হুন প্রবেশ করলেন, তারপর ফেলিক্স। কি ডিটেকটিভ, অধৈর্য হয়ে গেলেন? কি আর করা যাবে, খাবারগুলো যদি খেতেন তাহলে আর এত ঝামেলার মধ্যে পড়তে হতো না। টানা 7 ঘন্টা ঘুমালে শরীর চনমনে হতো। আপনাদের ঘুম পাড়ানোর জন্য এত আয়োজন করলাম, আপনারা তা কিছুই গ্রহণ করলেন না। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তার মানে ওই খাবার না খেয়ে আমরা ঠিকই করেছিলাম? ওতে ঘুমের ওষুধ মেশানো ছিল। না জানি ওই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে কি যে হতো, ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই ধূর্ত শিয়ালদের আস্তানা থেকে আজ সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পারতাম কিনা সন্দেহ। ঘুমিয়ে পড়লে তখন বন্দুক, ছুরি বা কলম কোনো কিছুই কাজে আসতো না। আল্লাহর দরবারে শুক্রিয়া, হাজারো শুক্রিয়া।